লি চ্যান তার ফ্যাশন ব্র্যান্ডকে দেখছিল আর সে মি ইয়াংকে বলে, আমাদের ফ্যাশন ব্র্যান্ড সবচেয়ে বেশি বেস্ট। আমাদের ব্র্যান্ডকে কেউ এক্স্যাক্টলি কপি করতে কখনোই পারবে না। তারা দুজন কথা বলছিল যে কিভাবে তারা একটি ছোটোখাটো একটি ঘরের থেকে তাদের কাজ শুরু করেছিল, তারপর তারা কত বড় একটি কোম্পানি খুলে ফেলে। লি চ্যান এলিভেটরে উঠে এবং তখন দরজাটি খুলে এলিভেটরের, আর সে দেখে সামনে ছিল দারিউম। রিয়ম লি চ্যানকে দেখে তার দিকে তাকিয়েই ছিল, তার অন্য কোনো দিকে খেয়ালই ছিল না। তখনই কাংহো তার কাছে আসে এবং সে দেখে সে লি চ্যানের দিকে আশ্চর্যভাবে তাকিয়ে আছে। সে তাকে পার্সটি দেয়। তখন সে তাকে নোটিস করছিল না, কারণ সে লি চ্যানের দিকে তাকিয়েছিল। তখন সে তাকে ডাক দেয় এবং সে তার পার্সটি নিয়ে তাকে থ্যাংক ইউ বলে। রিয়ুম লিফটের ভিতরে যায় এবং সে চুপ করে দাঁড়িয়েছিল। লি চ্যান তার আইডি কার্ডটি দেখে এবং তার নামটি জিজ্ঞাসা করে বলে, সেই দিন যখন রাত্রেবেলা সব এমপ্লয়িজ বিয়ার পান করছিল আর এনজয় করছিল, পার্টি করছিল, তুমি তো তখন সেখানে ছিলে না। তখন সে বলে সে অনেক বেশি নেশা করে ফেলেছিল, অনেক বেশি মদ খেয়ে ফেলেছিল, যার কারণে তার নেশা হয়ে যায়। এজন্যই সে তাড়াতাড়ি বাসায় চলে গিয়েছিল। লি চ্যান তাকে হাত বাড়িয়ে বলে, এখন থেকে আমরা দুজন একটা টিম এবং পুরো অফিসের সাথে মিলে আমরা ভালো একটি কাজ করব। সে লিফটে থেকে বের হয় এবং লি চ্যানকে থ্যাংক ইউ বলে। লি চ্যান তার গলায় একটি নেকলেস দেখে আর তার কিছু একটা মনে পড়ে যায়। লি চ্যানের চলে যাওয়ার পর সে অনেক বেশি খুশি ছিল যে লি চ্যান তার সাথে হ্যান্ডশেক করেছিল লিফটে, আর সে খুশিতে প্রায় কান্না করে দেওয়ার মতো অবস্থায় ছিল। সে বারবার তার হাতের দিকে তাকাচ্ছিল আর বাস ওই মোমেন্টটি মনে করছিল। লি চ্যান তার গাড়ির সামনে আসে আর সে পাস্টের একটি কথা মনে করছিল, আর সে তার হাতের ব্রেসলেটটিও দেখছিল। পাস্টে লি চ্যান একটি দোকানে একটি নেকলেস বানাচ্ছিল, তখনই সেখানে দারিউম চলে আসে। সে ওনারকে বলে, এই নেকলেসটি অনেক সুন্দর, আমি এই নেকলেসটি কিনতে চাই। সে বলে এই নেকলেসটি অন্য একটি কাস্টমার বানিয়েছে, যদি তুমি এই নেকলেসটি চাও তাহলে তুমি এটি বানিয়ে নিতে পারো। রিয়ম বলে, আজকে ডিএনএক্সের বার্থডে, আমি এই নেকলেসটি নিতে চেয়েছিলাম। তখন সেখানে লি চ্যান ছিল। লি চ্যান তাকে দেখে আর সে বুঝে যায় যে সে তার ফ্যান। দারিউম চিন্তা করে সে এত সুন্দর নেকলেস বানাতে পারবে না এবং সে চলে যায়। রিয়ুম তার দুজন এমপ্লয়ির সাথে কাজের ব্যাপারে কথা বলছিল। কথা বলা শেষ হলে সে সেখান থেকে চলে যায়, আর তারা দুজন এমপ্লয়ি কথা বলছিল যে রিয়ুম আজকে অনেক হ্যাপি, জানি না কেন সে এত হ্যাপি, অফিসে কি আজকে কিছু স্পেশাল হয়েছে। তখন আরেকটি এমপ্লয়ি বলে, এমন কিছু তো আমার মনে নেই, এমন স্পেশাল তো কিছুই হয়নি। তখন সে তাকে জিজ্ঞাসা করে সে কি অ্যালকোহল পান করবে তার সাথে। তখন সেও বলে আচ্ছা চলো। রাস্তা দিয়ে দারিউম যাচ্ছিল আর সে লি চ্যানের পিকচার দেখছিল, আর সে হ্যালুসিনেট করছিল যে লি চ্যান তার সাথে কথা বলছে। সে বাসায় পৌঁছায়, সে তার হাতের দিকে তাকাচ্ছিল আর স্মাইল করছিল যে লি চ্যান তার সাথে হ্যান্ডশেক করেছে। সে তার দুজন ফ্রেন্ডসকে বলছিল, লি চ্যান আমার সাথে হ্যান্ডশেক করেছে, আমি অনেক বেশি হ্যাপি, তোমরা চাইলে আমার হাতের ঘ্রাণ শুঁকে দেখতে পারো যে লি চ্যান আসলেই আমার সাথে হ্যান্ডশেক করেছে। তখন সে তার হাতটি স্মেল করে এবং সে দেখে হাতের স্মেল আসলে অনেক বেশি সুন্দর। তখন সে হাসতে শুরু করে দেয়। আর আরেকটি ফ্রেন্ড তাকে বলে, তুমি বলেছিলে এই নেকলেসটি তোমাকে লি চ্যান এসে দিয়েছিল, এটা কি সত্যি? তুমি কি আসলেই মনে করো সে মানুষটি লি চ্যানই ছিল? তখন সে তার ফ্রেন্ডকে বলে সেদিন আসলে কি হয়েছিল। সে দোকান থেকে বের হয়ে যায়, তখন একটি ছেলে তার কাছে আসে এবং তাকে সেই নেকলেসটি হাতে দিয়ে চলে যায়। সে মনে করে সেই ছেলেটি লি চ্যানই ছিল। মি ইয়াং সব এমপ্লয়িজদের পরের দিন বলছিল যে আমাদের কোম্পানিতে একটি নিয়ম আছে, সেটা হলো প্রত্যেক বছর বেস্ট এমপ্লয়ি চুজ করা হবে, আর যে বেস্ট এমপ্লয়ি হবে সে লি চ্যানের সাথে একটি অনেক বড় ইভেন্টে যেতে পারবে। ইউম তাকে জিজ্ঞাসা করে বেস্ট এমপ্লয়ি কে চুজ করবে। তখন সে বলে কাংহো। রাত্রে সে নিজের সাথে কথা বলছিল, আমার বেস্ট এমপ্লয়ি হতে হবে, কিন্তু এটার জন্য আমাকে কাংকে প্রথমে ইমপ্রেস করতে হবে। পরের দিন মি ইয়াংকে রিয়ুম জিজ্ঞাসা করে কাংহোর কী কী জিনিস পছন্দ এবং সে কী কী খাবার খেতে পছন্দ করে, সে কোন হ্যাবিটস পছন্দ করে, তার ওভারঅল কী ভালো লাগে।
ইয়াং তাকে জিজ্ঞাসা করে, তুমি এত কিছু কেন জানতে চাইছো? তখন সে তাকে বলে, যেদিন আমি প্রথমবার অফিসে এসেছিলাম আমার গলায় একটি ট্যাবলেট আটকে গিয়েছিল, আমি মারাই যেতাম, সে আমাকে হেল্প করেছে, যার কারণে আমি তাকে প্রেজেন্ট দিতে চাই। সে কাংহোকে একটি ভালো করে কফি বানিয়ে দেয়, কিন্তু কাংহো তাকে বলে তার কফি পছন্দ না। সে মিয়াংয়ের থেকে জানতে পারে কাংহো ছাদে প্রতিদিন সকালে আসে, যাতে সে রোদে দাঁড়িয়ে থাকতে পারে। এটা জানার পর সেও রোদে দাঁড়িয়ে থাকার জন্য সেখানে চলে আসে। সে কাংয়ের সাথে কথা বলছিল, কিন্তু কাং তাকে বলে আমার সামনে থেকে সরে যাও। তখন মিয়াং সরে গিয়ে তার সাথে কথা বলছিল। রিয়ুম কাংহোকে কাজের মাঝেই বলে ফেলে যে, তোমার শার্ট আর তোমার টাই অনেক বেশি সুন্দর, কোথা থেকে নিয়েছো? এটা তোমাকে অনেক বেশি মানাচ্ছে। সে তার কথার কোনো উত্তর দেয় না, কিন্তু তার অফিস রুমে এসে সে আয়নায় নিজেকে দেখছিল। কাংহোর সেক্রেটারি সাংবুক তাকে বলে, রিয়ুম আগে এসএ কর্পোরেশনে কাজ করত, যে কোম্পানির মালিক আমাদের কোম্পানির ফ্যাশন কপি করতে চেয়েছিল। আমার তো মনে হয় রিয়ুমকে এখানে স্পাই হিসেবে পাঠানো হয়েছে, যাতে সে আমাদের কাজের দিকে খেয়াল করতে পারে আর সে তার কোম্পানির মালিককে এইসব ইনফরমেশন পাঠাতে পারে। সে রামেন খাচ্ছিল তার ফ্রেন্ডসদের সাথে, আর সে একটি নিউজ দেখতে পারে যে লি চ্যান আর কাংহোর মাঝে হয়তো কিছু চলছে, তারা দুইজন গে হতে পারে। এই নিউজটি শুনে রিয়ুম অনেক বেশি শকড ছিল, কিন্তু তার মনে পড়ে একবার লি চ্যান তার একটি ইন্টারভিউতে বলেছিল যখন সে স্কুলে পড়তো তখন সে একটি মেয়েকে অনেক বেশি পছন্দ করত। সে গে হতে পারে না। লি চ্যান সকালবেলায় জগিং করতে যায়, জগিং করা শেষ হলে সে বাসায় আসে আর সে লি চ্যানকে বলে, খাবার খেয়ে নাও, আমি খাবার বানিয়ে রেখেছি। লি চ্যান কাংহোর বানানো খাবার খায় আর সে বলে, এই খাবারের টেস্ট তো একদম তোমার মায়ের হাতের খাবারের মতো। তখন সে চুপ হয়ে যায় আর সে কাংহোর দিকে তাকায়। সে কাজের জন্য চলে যাচ্ছিল, তখনই সে লি চ্যানকে বলে যায়, তুমি খাবার খেয়ে ঘর পরিষ্কার করে নিও, আর আমি কাজে যাচ্ছি। তখনই লি চ্যান তাকে ডাক দিয়ে বলে, এই গিফটটি রাখো, এটা তোমার জন্য। লি চ্যান অফিসে চলে যায়। লি চ্যান তাকে যে বক্সটি দিয়েছিল সে বক্সটি তাকে একটি ফ্রেন্ড দিয়েছিল। তারপর সে অফিসে চলে যায় এবং সে সেই বক্সটি খুলে বক্সের ভিতরে কেক রাখা ছিল, সে কেকটি খায়, তার কাছে অনেক পছন্দ হয়। সে আরেকটি কেক খেতেই যাচ্ছিল, কিন্তু সে দেখে কেকটি একটু ডিফারেন্ট মনে হচ্ছে, হয়তো কেকটি আসল না, নকল। তখনই সে কেকটি ধরে খুলে আর সেই কেকের ভিতরে ছিল একটি ওমেন আন্ডারওয়্যার, আর সাথে একটি চিঠি ছিল। সেই চিঠিতে কিছু লেখা ছিল। সে তখনই অনেক বেশি শকড ছিল। তখনই রিয়ুম দরজায় নক করে আর তাকে বলে, মিটিংয়ের জন্য সব কিছু প্রস্তুত হয়ে গেছে, আপনি আসেন। তখন সে তাকে বলে সে আসছে। সে বক্সটিকে এক জায়গায় রেখে দেয় আর লি চ্যানকে কল করে বলে, আমার অফিসে আসো। তারা ফ্যাশন শোয়ের ব্যাপারে কথা বলছিল মিটিং রুমে। তখনই তাদের একজন এমপ্লয়ি বলে, এই মিটিং রাখা হয়েছে যেন আমরা ফ্যাশন শোয়ের ব্যাপারে আরও বেশি ধারণা রাখতে পারি। তখন সে বলে, আমাদের ক্যাম্পিংয়ে যেতে হবে। কাংহো ক্যাম্পিংয়ে যাবে, কিন্তু তার সাথে আরেকজন এমপ্লয়ির যেতে হবে। তখনই রিয়ুম হাত তোলে আর বলে সে যেতে পারবে। কাংহো তাকে একটি নির্দিষ্ট সময় দিয়ে বলে, আমরা এই সময়ে ক্যাম্পিংয়ে যাব। রিয়ুম কাংহোর অফিসে আসে, তাকে খুঁজছিল, সে অফিসে ছিল না। তখন সে লি চ্যানের ছবি দেখছিল, তখন সে খেয়াল করে কাংহো লি চ্যানের দিকে তাকিয়ে আছে। তখন তার সন্দেহ হতে শুরু করে, এমন তো না যে কাংহো আসলেই গিয়ে আর সে লি চ্যানকে পছন্দ করে। তখন সে একটি লেটার পায়, যেই লেটারে লেখা ছিল, লি চ্যান আই লাভ ইউ। সেই লেটারটি একটি বক্সের থেকে পড়েছিল, যে বক্সটি লি চ্যান কাংহোকে দিয়েছিল, কিন্তু আর লি চ্যানকে সেই বক্সটি তার একটি ফ্রেন্ড দিয়েছিল। ওখানে কাং চলে আসে এবং সে রিয়ুমকে বলে, তাড়াতাড়ি চলো, আমাদের দেরি হয়ে যাবে, ক্যাম্পিংয়ে যেতে হবে, কাজ ফিনিশ করতে হবে। তারা দুজন গাড়িতে বসেছিল। কাংহো তাকে জিজ্ঞাসা করে, তোমার কাছে অনেক ট্যালেন্ট আছে, আমি দেখলাম, তুমি কেন আমাদের কোম্পানিতে এসেছো? তুমি সেই কোম্পানিতেই তো ঠিক ছিলে যে কোম্পানিতে তুমি আগে কাজ করতে। দারিয়ম চিন্তা করে সে কি বলবে। সে বলে এই কোম্পানি তার কাছে খুবই ভালো লাগে, যার কারণে সে এই কোম্পানিতে কাজ করতে চেয়েছে। তারপর সে মনে মনে চিন্তা করে তার একজনের সাথে দেখা করার ছিল, কিন্তু সে এটা মনে মনে চিন্তাই করে না, সে এটা ভুলে বলেও ফেলে।
তখন সে বলে তুমি কার সাথে দেখা করতে এসেছিলে? তখন দারিউম বলে এটি একটি সিক্রেট, এটি বলা যাবে না। সে কোনোভাবে কথাটি পাল্টে দেয় আর কাংহোকে জিজ্ঞাসা করে তুমি এই কোম্পানিতে কেন কাজ করছো? তখন সে বলে প্রথমে আমি একজনের সাথে দেখা করতে এই কোম্পানিতে এসেছিলাম, তার জন্যই এসেছিলাম, কিন্তু এখন এই কোম্পানি আমার সব কিছু। রিউম মনে মনে চিন্তা করে সে কি লিচানের কথা বলছে। তারা দুইজন ক্যাম্পিংয়ে আসে, সেখানে ফ্যাশন শো চলছিল। তারা দেখে সেখানে মডেলসরা হাঁটাচলা করছিল। তখনই একজন মডেল নিচে পড়ে যায়। তখন একজন বলে কেউ কি এই ফ্লোরটি একবার টেস্ট করে দেখতে পারে যে এই ফ্লোরটি কি অ্যাকচুয়ালি স্লিপারি কি না, কেন মডেলস পড়ে যাবে? তখন রিউম বলে হ্যাঁ, আমি এই ফ্লোরটি টেস্ট করে দেখতে পারি যে এই ফ্লোরটি আসলে স্লিপারি কি না। তখন সে মডেলসদের মতো হাঁটাচলা করতে শুরু করে। তখনই সে পড়েই যাচ্ছিল। তখন সে কাংহোকে বলে দেখো আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি। তারপর সে আবারও হাঁটাচলা করছিল। তখনই সে পা পিছলে নিচে পড়ে যাচ্ছিল। তখনই কাংহো তাড়াতাড়ি করে উপরে আসে এবং তাকে ধরে ফেলে। দুইজন দুজনের দিকেই তাকিয়েছিল। তারপরে যখন তারা এম্বারেস ফিল করছিল যে তারা অনেকক্ষণ যাবৎ দুইজন দুইজনের দিকে তাকিয়ে আছে, তখন তারা নিজেদেরকে সামলে নেয়। লিচান একটি অ্যাক্টরের সাথে ছিল এবং সে ইন্টারভিউ দিচ্ছিল। সেই অ্যাক্টরটি লিচানকে বলে আমি তোমাকে একটি গিফট দিয়েছিলাম, সেই গিফটটি তুমি দেখেছো? সে বলে আমি আমার ফ্রেন্ডকে দিয়ে দিয়েছি সেই গিফট বক্সটি। তারা দুইজন গাড়িতে করে চলে যাচ্ছিল। তখনই লিচান তাকে কল করে। লিচান তাকে বলে তুমি কোথায় আছো? তখনই কাংহো বলে আমি অফিসেই আসছি, তুমি কি অফিসে পৌঁছে গেছো? লিচেন আর কাংহোর কথা শুনে দারিউম বুঝতে পারে যে তারা দুজন কালকে রাত্রে একসাথেই ছিল। এটা শুনে তার একটি ভুল আইডিয়া হয়ে যায় এবং সে অনেক বেশি অবাক ছিল। রিউম কাজ করছিল, তখন সে ডিএনএক্স ব্যান্ডের একটি গান চালিয়ে দেয়। তখন সে নিজেকে বলছিল এমন তো না যে কাংহো লিচ্যানকে পছন্দ করে আর তারা দুজন দুজনকে ভালোবাসে, তারা দুজন গে। তখনই তার সাথে দেখা করতে লিচ্যান চলে আসে আর সে তাকে জিজ্ঞাসা করে তুমি ডিএনএক্স ব্যান্ডের গান শুনছো? ডিএনএক্স ব্যান্ড তো 10 বছর আগেই শেষ হয়ে গিয়েছিল, এখনও তুমি তার গান শুনছো? ডিএনএক্স ব্যান্ডে কি তোমার কোনো বায়েস আছে? সে কে? তোমার বায়েস কি আমি? তখন রিউম কি বলবে বুঝতে পারে না। তখন সে বলে দেয় যে হ্যাঁ, আমার বায়েস তুমি। তখনই রিউমকে লিচ্যান বলে তোমার ফোনটা দাও। তখন সে বলে আমার ফোন তো অফিসে, এখন তো নেই আমার কাছে। তখন সে বলে তোমার হাত দাও। তখন রিউম তাকে তার হাতটি দেয় আর লিচ্যান তাকে তার নাম্বার লিখে হাতে দিয়ে দেয় আর তাকে বলে আমাকে পরে কল করো। রিউম বাসায় যায় আর তার ফ্রেন্ডসদেরকে বলে দেখো লিচ্যান আমাকে তার নাম্বার দিয়েছে। তখন সে বলে চলো আমরা কল করি। কিন্তু তখনই রিউম বলে না, আমাদের কল করা উচিত না, এত বড় সেলিব্রিটিকে এখন কল করা উচিত না, সে হয়তো এখন বিজি। তখন দারিউম বলে আমরা অ্যাটলিস্ট ওর নাম্বারটি সেভ করতে পারি। তখন তার ফ্রেন্ড নাম্বারটি সেভ করার বাহানায় লিচ্যানকে কল করে দেয়। লিচ্যানকে কল করার পর রিউম তো অনেক বেশি নার্ভাস হয়ে যায়। সে কলটি কেটে দিতে চাচ্ছিল কিন্তু কলটি পিক করে ফেলে একটি মেয়ে। তখন রিউম বলে আমি দারিউম বলছি, আপনি আমাকে কল করতে বলেছিলেন তাই আমি কল করেছি। তখন সেখান থেকে সেই অ্যাক্টর মেয়েটি বলে তুমি কেন কল করেছো? তোমার কল করা উচিত না, আমি তার জিএফ, আমি তার গার্লফ্রেন্ড, তুমি কেন কল করেছো? এটা বলে সে কলটি কেটে দিয়েছে। সে কল হিস্ট্রি ডিলিট করে দেয় যাতে লিচ্যান জানতে না পারে যে দারিউম কল করেছিল। রিউম তার ফ্রেন্ডকে মারছিল আর তাকে বলে আমি তোমাকে কল করতে নিষেধ করেছিলাম, তারপরও তুমি কেন কল করেছো? তারপর সে অনেকক্ষণ চিন্তা করে আর সে বলে ভালোই হয়েছে তার কোনো গার্লফ্রেন্ড আছে। আমিও সবসময় থেকে এইটাই চেয়েছিলাম যে লিচ্যান তার লাইফে হ্যাপি থাকুক, খুশি থাকুক, তার গার্লফ্রেন্ড আছে, এটা জেনে আমিও তার জন্য হ্যাপি। রিউম রাত্রে নিজেকে বলছিল কাংহো হয়তো লিচ্যানকে পছন্দ করে, লাইক করে, কিন্তু এটা হয়তো ওয়ান সাইডেড লাভ। পরের দিন সে কাজে যাচ্ছিল, তখন সে দেখে লিচ্যানের পোস্টারটিকে কাংহো দেখছে আর সে এটা চিন্তা করে যে হয়তো সে লিচ্যানকে অনেক বেশি ভালোবাসে, সে গিয়ে যার কারণে সে অনেক খারাপ ফিল করছিল কাংহোর জন্য। আর সে তাকে কফি দেয় আর তাকে বলে এখন তোমার মুভ অন করা উচিত। কাংহো তার সেক্রেটারিকে বলছিল এই পোস্টারটি অনেক বেশি পুরনো হয়ে গেছে, আমাদের এই পোস্টারটি চেঞ্জ করে দেওয়া উচিত।
লিচান তার সেক্রেটারিকে জিজ্ঞাসা করে, আমার ফোনে কি কেউ কল করেছিল? তখন সে বলে না। কাংহো অফিসে কাজ করছিল, তখনই একজন এমপ্লয়ি তার কাছে আসে আর তাকে রিপোর্টস দেখাচ্ছিল। তখন কাংহো রিউমের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে। সে বলে রিউম বেস্ট এমপ্লয়ি হতে চায়, সে এই ব্যাপারেই আমার সাথে কথা বলছিল। রিউম অফিসে কাজ করছিল, এক জায়গায় যায়, তখন সেখান থেকে ফেরত আসে। তখন সে দেখে তার ফোল্ডারটি গায়েব হয়ে গেছে। তখনই একটি এমপ্লয়ি তাকে বলে, তুমি কি আমার রিপোর্টস রেডি করেছো? তখন সে বলে, আমি তো রেডি করেছিলাম, কিন্তু এখন আমি ফোল্ডার খুঁজে পাচ্ছি না। তখন সে বলে, তুমি হয়তো কোনো ফাইল বানাওনি, এখন তুমি এভাবেই কথা বলছো। তখন সে রাত্রেবেলাও কাজ করছিল, ওভারটাইম করে সে ফাইলটি বানায়। তারপর সে বাসায় যাওয়ার টাইমে কাংহোকে দেখছিল যে এত রাত্রেও কাজ করছে। তখন সে মেট্রোতে ছিল, বাসায় যাচ্ছিল, আর তার চিন্তা আসছিল যে আমি তো ফাইল বানিয়েছিলাম, আমার ফাইলটি গেল কোথায়। তখনই তার মনে পড়ে সে যখন তার সিট থেকে উঠে এক জায়গায় গিয়েছিল, তখন সে আবার ফেরত এসেছিল। তখন সে দেখেছিল তার সেই এমপ্লয়িটি তার কম্পিউটারের সামনেই ছিল। তখন সে চিন্তা করে সে কি এই ফাইলগুলো ডিলিট করেছে, কিন্তু তার চিন্তায় আসে যে আমার এভাবেই কাউকে ডাউট করা উচিত না, এটা হয়তো রং। সে মেট্রো থেকে নামে আর সে দেখে বাইরে বৃষ্টি হচ্ছে। তখনই তার সামনে একজন ছাতা নিয়ে আসে। তখন সে পিছনে ফিরে তাকায় আর সে দেখে এটা তো কাংহো। কাংহো তাকে বলে, তোমার বাসা কি এদিকেই? সে বলে হ্যাঁ। তখন সে বলে, আমার বাসাও এদিকেই, আমরা চলো একসাথে যাই। তারপর সে ছাতি নিয়ে দুজনে একসাথেই যাচ্ছিল। তখন সে বলে, তুমি আজকে ওভারটাইম কাজ করছিলে রিউম, তুমি কেন ওভারটাইম কাজ করছিলে? তখন সে বলে, আমার থেকে একটি মিস্টেক হয়ে গিয়েছিল, যার কারণে সেই কাজটি আমার আবারও করতে হয়েছিল। রিউম তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কখনো মিস্টেক করেছো কাজে? তখন সে বলে, আমি এখন কোনো মিস্টেক করি না, কিন্তু যখন আমি নতুন এমপ্লয়ি ছিলাম তখন আমি অনেক মিস্টেক করেছিলাম। এই সব নিয়ে চিন্তা করো না, কাজে যখন তুমি অভ্যস্ত হয়ে যাবে তখন তোমার কাজে কোনো মিস্টেক হবে না। তারা সেই রেস্টুরেন্টের সামনে আসে যেই রেস্টুরেন্টে রিউম কাংহোর নাক ফাটিয়ে দিয়েছিল। কাংহো তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এই রেস্টুরেন্টে কিছুদিন আগে এসেছিলে? তখন সে বলে না, কারণ তার তো মনেই নেই যে সে নেশায় থেকে কাংহোর নাক ফাটিয়ে দিয়েছিল। তখন রিউম বলে, আমার বাসা সামনেই আছে, আমি চলে যেতে পারবো। তারপর সে চলে যাচ্ছিল, তখনই সে খেয়াল করে একটি বাইক কাংহোর দিকেই আসছে, আর তখন তার অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তখন সে তার কাছে দৌড়ে যায় আর তাকে বাঁচিয়ে ফেলে, কিন্তু এর ফলেই তারা দুইজন পড়ে যাচ্ছিল। তখনই তারা দুইজন দুজনকে দেখছিল। পাস্টের একটি সিন দেখানো হয় যেখানে কাংহো অফিস থেকে বাসায় চলে যাচ্ছিল। তখন সে দেখে রিউম অফিসে কাজ করছে, ওভারটাইম করছে। তখন সেও রিউমকে দেখে ওভারটাইম করতে শুরু করে। তখন রিউম সেখান থেকে চলে যায়। তখন সে যখন জানতে পারে রিউম চলে গেছে, তখন সেও রিউমকে খুঁজতে সেখান থেকে চলে যায়। সে মেট্রোতে রিউমকে খুঁজছিল, কিন্তু সে খুঁজে পাচ্ছিল না। তখনই সে সামনে তাকায় আর দেখে রিউম বৃষ্টির জন্য সেখানে দাঁড়িয়ে আছে। তারপর সে ছাতা নিয়ে তার কাছে পৌঁছে যায়।